সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে গেছে এমন মত অ্যাটর্নি জেনারেলের। মূলত পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, গণঅভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা এবং নতুন বাংলাদেশের কাছে জনপ্রত্যাশার কথাগুলো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকে আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি, এখন কেমন বাংলাদেশ দেখতে চাই। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালের 30 জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় 2011 সালের 3রা জুলাই। এই সংশোধনীর দ্বারা আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় এবং বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে 291 এক ভোটে বিলটি পাশ হয় সেই সময়। এ বিষয়ে আপনার একটি মন্তব্যকে যদি আমরা উদ্ধৃত করি, পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে পাশ হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যাচার, জালিয়াতি ও বিভ্রান্তিমূলক। আমরা একটু এই বিষয়টি নিয়ে জানতে চাই। অসাংবিধানিক বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি যে সংবিধান সংশোধনের জন্য একটা নিয়ম আছে, সংবিধানের একটা নির্দিষ্ট অনুচ্ছেদ আছে, 142 অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদ অনুসরণ করেই সংবিধান সংশোধন করতে হয়। তো সেই অনুচ্ছেদ অনুযায়ী এই সংবিধানের কতগুলো অনুচ্ছেদ যদি সংশোধন করতে হয় তাহলে একটা গণভোট করতে হয়। তো এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কতগুলো অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে, তার মধ্যে একটা হলো অনুচ্ছেদ 8। তো অনুচ্ছেদ 8 যদি সংশোধন করতে হয় তাহলে গণভোট বাধ্যতামূলক ছিল, কিন্তু গণভোট করে নাই। তো এই এক যুক্তিতেই এটা অসাংবিধানিক। তো এটা একটা অকাট্য যুক্তি। আরেকটা যুক্তি হলো এই সংবিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রায় এক তৃতীয়াংশকে অসংশোধনযোগ্য করা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতের সংসদ এগুলো আর সংশোধন করতে পারবে না। তো এটা কোনোভাবেই ওই যে হতে পারে না, এটা অসাংবিধানিক। কারণ সংসদ সদস্যদের এখতিয়ার হলো ওই যে নিয়ম পদ্ধতি মেনে সংবিধান সংশোধন করা, ওটা তাদের অধিকার। তার মানে এক সংসদ এই সংশোধনী পাশ করে ভবিষ্যৎ সংসদ সদস্যদের অধিকার হরণ করেছে, এটাও অসাংবিধানিক। আরেকটা কারণ হলো যেমন যে এই পঞ্চদশ সংশোধনী পাশ হওয়ার আগে একটা শর্ট অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের, এবং শর্ট অর্ডারে বলা হয়েছিল যে একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পর না, দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার পরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিকভাবে ঘোষণা করেছে আদালত। এবং আদালত আরও বলেছে যে বিচারপতিতে বাদ দিতে যদি চায়, বিচারপতিতে বাদ দেওয়ার লক্ষ্যে সংসদ সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যে আদালত বলেছে শুধুমাত্র বিচারপতিতে বাদ দেওয়ার ব্যাপারে সংসদের এখতিয়ার রয়েছে, আর অন্যগুলোতে কোনো এখতিয়ার নাই। পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কিন্তু এই সংশোধনী এই রায়ের পরে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করি নাই, আদালত বাতিল করেছে। এবং আদালত বলেছে যদি ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হয় তাহলে সংসদের অনুমোদন লাগবে। এটা সেই জায়গা থেকে ডক্টর বদিউল আলম মজুমদার, তৎকালীন সরকারের আসলে ক্ষমতাকে প্রলম্বিত করতেই কি পঞ্চদশ সংশোধনী? নিঃসন্দেহে। কারণ আমাদের অতীতের দিকে যদি আমরা তাকাই, যে যতগুলো নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে, যারা ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় টিকে গিয়েছে, তারাই ক্ষমতায় ওই যে অব্যাহত ছিল। আর যে 4টে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, 3টা সাংবিধানিকভাবে আর একটা সংবিধান ছাড়াই একটা ঐক্যমত্যের ভিত্তিতে, এই সবগুলো নির্বাচনে কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছে। তো তার মানে কি, যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, যারা ক্ষমতায় থাকে ক্ষমতাটা চিরস্থায়ী হয়।
এবং আমরা দেখলাম যে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন, এই সবগুলো নির্বাচন তো এই উদ্দেশ্যেই করা হয়েছে। এবং তারপর আমরা এও দেখলাম যে ছাত্র জনতার আন্দোলনের মুখে কিভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলো এবং নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিন্তু রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জগুলো রয়েছে। সেই জায়গা থেকে ডক্টর বদিউল আলম মজুমদার এখন কেমন বাংলাদেশ প্রত্যাশা রাখেন? আচ্ছা, তো ওটার আগে আমি যেটা বলতে চাই, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল থাকতো এবং এই যে গত জানুয়ারি 7-এর যে নির্বাচনটা, এটা যদি সুষ্ঠু হইতো, তাহলে কিন্তু এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, এতগুলো প্রাণহানি হয়েছে, এত লোক আহত হয়েছে, এত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কোনোটাই হতো না, সবগুলো এড়ানো যেত। তো এই যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং যেটা সংবিধানের যে মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার বলে, তো এটাকে লঙ্ঘন করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং যার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত হয়েছে, ক্ষমতা চিরস্থায়ী হয়েছে, যার বিয়োগান্তক পরিণতি আমরা দেখলাম। এখন কেমন রাষ্ট্র দেখতে চাই? আমাদের তরুণরা যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে এবং তাদের যে নেতৃত্ব, যার প্রতি এই দেশের জনসাধারণ অকুণ্ঠ সমর্থন দিয়েছে, তাদের সাথে একত্রিত হয়ে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের দুটো আকাঙ্ক্ষা আমি শুনেছি। একটা হলো যারা এই অন্যায় করেছে, যে 3 ধরনের অন্যায় হয়েছে। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, অনেকগুলো প্রাণহানি ঘটেছে ইচ্ছাকৃতভাবে। মানবতা বিরোধী অপরাধের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি, একই সাথে কতগুলো ফৌজদারি অপরাধ হয়েছে, এই যে মারধর করে, অন্তরীণ করে, তারপরে এমনকি হত্যা করা তো ফৌজদারি অপরাধ। মানবতা বিরোধী সেই অনেকগুলো হত্যা করা, অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটানো। তো এই যে অনেকগুলো ফৌজদারি অপরাধ করেছে, গুরুতর ফৌজদারি অপরাধ, গুম করা, খুন করা ইত্যাদি ইত্যাদি, মিথ্যা মামলা দেওয়া, মানুষকে বিভিন্নভাবে নিগ্রহ করা, আর কতগুলো দেওয়ানি অপরাধ হয়েছে, লুটপাট, তারপরে অর্থ পাচার, দুর্নীতি ইত্যাদি। এই মানুষের আকাঙ্ক্ষা, আমাদের ছাত্র তরুণদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা হলো এগুলোর সুষ্ঠু বিচার হবে, এগুলোর তাদের প্রাপ্য শাস্তি যেন তারা পায়, যে কঠোর যে শাস্তি যেন পায় সেটা নিশ্চিত করা। আরেকটা আকাঙ্ক্ষা ছিল, সেটা হলো রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা, রাষ্ট্রটাকে ঢেলে সাজানো। যেই পদ্ধতি, প্রক্রিয়া, সাংবিধানিক বিধান, আইন, এই একটা কর্তৃত্ববাদী সরকার, আবার কেউ কেউ ফ্যাসিস্ট সরকার বলে, তো এই সরকার প্রতিষ্ঠা করেছে আমাদের বুকের উপর জগদ্দল পাথর হিসাবে, এবং যার দ্বারা আমরা নিষ্পেষিত হয়েছিলাম, এতগুলো প্রাণহানি ঘটেছে, এটার জন্য আবার ফিরে না আসে। তো ওটার জন্য রাষ্ট্র মেরামত করতে হবে, কতগুলো পদ্ধতির পরিবর্তন করতে হবে, প্রক্রিয়ার পরিবর্তন করতে হবে, প্রতিষ্ঠানের পরিবর্তন করতে হবে, তারপরে আমাদের সংবিধানে পরিবর্তন করতে হবে, আইনে পরিবর্তন করতে হবে। তো আমরা চাইব যে এই যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এইরকম আইন কানুন সংবিধান প্রণয়ন না করে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, জনগণের আকাঙ্ক্ষা হলো রাষ্ট্র মেরামত করা, আমূল পরিবর্তন করা। এই আমূল পরিবর্তনগুলো হবে যার মাধ্যমে ওই যে ইংরেজিতে বলতে গেলে নেভার এভার অ্যাগেইন, আবার যেন এইরকম এর পুনরাবৃত্তি না ঘটে, এটা নিশ্চিত করতে হবে, ওটাই আকাঙ্ক্ষা। ধসে যাওয়া রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মেয়াদ কেমন হওয়া উচিত? এখন সেটা নির্ভর করবে তাদের প্রত্যাশার উপর, তারা কতটুকু যেতে চায়। একটা হলো যে নতুন করে শুরু করা, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান প্রণয়ন করা, অনেকগুলো আইন বিধিবিধান এগুলো পরিবর্তন করা, অনেক ওই যে জেকে বসে আছে দুর্নীতিবাজ, যে অপশক্তির দোসর তারা বসে আছে, তাদেরকে বিতাড়িত করা। তো এইরকম আমূল পরিবর্তন হতে পারে। এটা অনেকের মতে যে আমাদের একটা বিপ্লব ঘটেছে, বিপ্লব ঘটলে সব কিছু বাতিল, সংবিধান বাতিল, সব কিছু বাতিল, এবং আমরা নতুন করে শুরু করা। আর আরেকটা হলো অনেকের আকাঙ্ক্ষা যে কতগুলো আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান মেনেই সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন আনা, গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা।
তো প্রথমটা যদি করতে চাই, নতুন করে শুরু করতে চাই, ওই যে ক্লিন স্লেটে যদি শুরু করতে চাই, ওটা সময় সাপেক্ষ, এটা ঝুঁকিপূর্ণ এবং এটা কষ্টসাধ্য, দুরূহ। তো তাহলে সময় বেশি লাগবে। আর যদি আমরা এই সংবিধান মেনে সংবিধানে যদি পরিবর্তন আনতে চাই এবং কিছু কিছু মৌলিক পরিবর্তন, ছোটোখাটো নয়, মৌলিক পরিবর্তন আনতে চাই, সময় কম লাগবে। এখন আমাদের উপদেষ্টা পরিষদ, আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তারাই ঠিক করতে হবে তারা কতটুকু যেতে চান। তো তার উপর নির্ভর করবে কত সময় লাগবে। যেহেতু বলা হচ্ছে যে রাষ্ট্রের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো আসলে ধসে পড়েছে বা ধ্বংস হয়ে গেছে, সেই জায়গা থেকে সুশাসন কিংবা গণতান্ত্রিক শাসন নিশ্চিতে অগ্রাধিকার কি হওয়া জরুরি? অগ্রাধিকার তো এখন অবশ্যই একটা মানবিক দিক থেকে একটা অগ্রাধিকার, যারা হতাহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করে তাদের পরিবারকে সহায়তা করা এবং যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, এটা হলো মানবিক দিক থেকে। ওকে, তারা চরম আত্মত্যাগ করেছে। আর যে আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ধসে গিয়েছে, তার মধ্যে একটা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না তো, এটা ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছিল, এটা রাষ্ট্রীয় বাহিনী ছিল না। এটা এবং তার ফলাফল কি ভয়ঙ্কর হতে পারে, আমরা কিন্তু ইতিমধ্যে তা দেখেছি। ইতিমধ্যে তা দেখেছি এবং এবং এটা যেন আর পুনরাবৃত্তি না ঘটে। তো এটাকে পুনর্গঠন করতে হবে এবং এটা চারটিখানি কথা নয়, কারণ যেইভাবে চরম দলীয়করণ হয়েছে, তারা ব্যক্তিগত বাহিনী হিসেবে যে নৃশংস কর্মকাণ্ড করেছে, যেভাবে মানুষ হত্যা করেছে, এই তো ভয়ানক। এবং এদেরকে বেছে বেছে ওই যে ভালোদেরকে রাখতে হবে, আর খারাপ যারা এই অপকর্ম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর তো আমাদের এই যে রাষ্ট্রীয় বাহিনী, আমাদের সেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে ঠিক করতে হবে। একই সাথে আমাদের প্রশাসনও চরম দলীয়করণের শিকার হয়েছে। এই চরম দলীয়করণের শিকার হওয়ার ফলে এটা অকার্যকর হয়ে গিয়েছে। আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আর তারা ওই যে অফিস আদালতে আসে না, তো পলাতক। এটাও ঠিক করতে হবে। আর আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানে, যেমন আদালত আরেকটা প্রতিষ্ঠান, আদালতে তো ওই যে আমাদের আপিল বিভাগ তো পুনর্গঠন করা হয়েছে, একজন ছাড়া সবাই পদত্যাগ করেছে। আমাদের হাইকোর্ট বিভাগও হয়তো কিছু কিছু পরিবর্তন আনতে হবে। আর আমাদের নিম্ন আদালত খারাপ অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, তারপরে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো তো ওই যে আমাদের সরকারি কর্মকর্তাদের ওই যে রিটায়ারমেন্টের পরে তাদের কি বলে পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। তো এগুলোকে এবং এরা চরম দলীয়, তারা মানুষের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থ তারা রক্ষা করেছে। তো এগুলোকে সবগুলোকে এখন এই যে পুনর্গঠন করা দরকার, পরিচ্ছন্ন করা দরকার এবং এর জন্য কিছু কিছু আইন কানুনের পরিবর্তন করতে হবে, তারপরে বিধিবিধানের পরিবর্তন করতে হবে, ব্যক্তিকে বাদ দিতে হবে। তো অনেকগুলো জটিল, অনেকগুলো দুরূহ। অতীতে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, ওইগুলো ছিল রুটিন কাজ। বস্তুত তখন তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের তেমন কাজ ছিল না, কারণ তারা তখন একটা ওই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছু ওই যে ফাংশনাল, সবকিছু কার্যকর ছিল। কিন্তু এখন কোনোটাই কার্যকর নয়। তাই ওই নতুন করে পুনর্গঠন করা এবং এগুলো দুরূহ কাজ, এবং এই দুরূহ কাজটা তাদের করতে হবে। এবং আমরা আমাদের জাতি হিসেবে আমাদের সকলকে তাদেরকে সহায়তা করতে হবে, কারণ তারা বিফল হলে আমরা সবাই বিফল। তাই আমাদের সকলকেই এই কাজে তাদেরকে সহায়তা করতে হবে। এবং দুর্ভাগ্যবশত আমাদের সব কিছু, আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন প্রফেসর ইউনূস, সব কিছু ভেঙে চুরমার করে যে আমাদের সাবেক সরকার প্রধান সে নিজে পালিয়েছেন এবং এই জাতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন। এবং আপনি বলছিলেন যে রাষ্ট্রের আসলে প্রতিটি অর্গানকে ঢেলে সাজাতে হবে বা পুনর্গঠন করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় বারবার হোঁচট খেয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলি, আমরা বারবার হোঁচট খেয়েছি, আবারও আমরা হোঁচট খেলাম। সেই জায়গা থেকে কেন গণতান্ত্রিক দলগুলো একসময় ফ্যাসিস্ট হয়ে ওঠে?
প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। এখন কেমন বাংলাদেশ দেখতে চাই, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। আমরা ফিরছি আজকের অতিথি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে। স্যার, ফিরে এলাম আবারও। যে আলোচনায় আমরা ছিলাম যে রাজনৈতিক দলগুলো কেন কিভাবে আসলে একসময় ফ্যাসিস্ট হয়ে ওঠে। তারা ফ্যাসিস্ট হয়ে উঠে যখন তারা গণতান্ত্রিক থাকে না, যখন তারা গণতান্ত্রিক চর্চা থেকে সরে আসে, তখনই তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে। গণতান্ত্রিক চর্চা যদি থাকে, যেমন গণতন্ত্র তাদের শুধু নির্বাচন নয়, ভোট নয়, কিন্তু ভোটটা হলো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়, এবং এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন এই সরকার যদি নির্বাচিত হইতো, ধরেন 2008 সালে যে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনা সরকার নির্বাচিত হয়েছিল, তারপর 2014 সালে যদি নির্বাচিত হইতো, 2018 সালে যদি জালিয়াতি নির্বাচন না হইতো, 2024 সালে যদি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইতো, তাহলে কিন্তু এই সরকার এই দানবীয় রূপ নিতে পারত না। কারণ হলো, যদি সরকারকে যারা ক্ষমতায় থাকে তারা প্রতি 5 বছর অন্তর অন্তর যদি মানুষের কাছে গিয়ে যদি ভোট ভিক্ষা করতে হয়, দায়বদ্ধতা থাকে, হ্যাঁ, এবং তখন যদি মানুষ লাল কার্ড দেখাইতে পারে, তখন দায়বদ্ধতা সৃষ্টি হয়। তার মানে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের সুখ সুবিধা, মানুষের যেগুলো মানুষের কল্যাণে, সেই কাজগুলো তাদের করতে হয়। কারণ তাদের মানুষের কাছে আবার ফিরে আসতে হবে ভোটের জন্য। আর যদি মানুষের কাছে ভোটের জন্য তাদের আসতে না হয়, তখন তারা স্বেচ্ছাচারিতামূলক আচরণ করতে পারে। এই যে তাই হয়েছে যে 2014 সালে একতরফা, 2018 সালে জালিয়াতির, 2024 সালে আবারও একতরফা। তো এতে কি হয়েছে? তাদেরকে ক্ষমতা এনেছে কারা? ক্ষমতা এনেছে প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন। তো তারা তাদের স্বার্থই রক্ষা করেছে। বিগত সরকার যে অলিগার্ড তৈরি করে গিয়েছে, তারা যদি টিকে থাকে, তাহলে গণ অভ্যুত্থানের সুফল কি আমরা পাবো? নিঃসন্দেহে না। তো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে অলিগার্ড, ধরেন এই যে দানব সৃষ্টি করেছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, আমাদের প্রশাসনে সেই রকম ওই যে ছোটখাটো দানব সৃষ্টি হয়েছে, কিন্তু অলিগার্ড তো সৃষ্টি হয়েছে ব্যবসায়ী মহলে। তারা আমাদের ব্যাংক লুট করেছে, তারা আমাদের ওই যে প্রত্যেকটা, এবং বড় বড় দুর্নীতি হয় কিন্তু একটা নেক্সাসের মাধ্যমে, একটা আতাত, যে এক রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং ওই যে ব্যবসায়ী, এদের আতাতে বড় বড় দুর্নীতি হয়। এবং আমরা কিছু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, আমরা কিন্তু ব্যবসায়ীদের মধ্যে যদি যারা দানব, যারা অলিগার্ক, যারা লুটপাট করেছে, যারা মানুষের এই যে লুটপাট করা, দুর্নীতি হলো এই দরিদ্র মানুষের পেটে লাথি মারার সমতুল্য, যারা এই কাজগুলো করেছে, তারা যদি ওই যে তাদেরকে যদি কোনো রকম শাস্তির আওতা না আনা হয়, তারা যদি পার পেয়ে যায়, তাহলে কিন্তু এই যে পুরো এই যে পরবর্তীতে আমাদের এর পরিণতি কিন্তু অমঙ্গলকর হবে। কারণ অন্যায়কে যদি পার পেয়ে যায়, অন্যায় আরো উৎসাহিত হয়, এবং ভবিষ্যতেও আবারও যে আসলে দানবীয় শাসনকাল আমরা দেখবো না, সেই নিশ্চয়তা নিশ্চয়ই আমরা পাবো না। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নিয়েছিল, জানিয়েছে আইএসপিআর। প্রশ্ন রাখতে চাই, তারা কারা এবং তারা এখন কোথায়? আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা নাগরিকের এই জানার অধিকার আছে যে তারা কারা। এবং আমি বেশ কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে আমি দাবি করেছিলাম জানতে, তাদের একটা তালিকা চেয়েছিলাম। আমাদের দেশের মানুষের অধিকার আছে, নাগরিকদের অধিকার আছে, কারদেরকে তারা সুরক্ষা দিল, এবং তারা কোন শ্রেণীর মানুষ, তারা কিছু তথ্য দিয়েছে। আইএসপিআর এর তারা যেই বক্তব্য দিয়েছে, কিন্তু তাদের একটা তালিকা প্রয়োজন আমাদের, এবং তাদের মধ্যে কতজন অপরাধী, এবং অপরাধী যদি হয়ে থাকে, হ্যাঁ শিশু, নারী, তাদের হয়তো কোনো রকম অপরাধ নাই, কিন্তু অন্য যারা, তারা অনেক পুলিশ কর্মকর্তা ছিল, তারা রাজনীতিবিদ ছিলেন, এবং তাদের অনেকে ব্যবসায়ী হয়তো ছিলেন, তো তাদের তো অনেকে অপরাধী কর্মকাণ্ড করেছেন। তো তাদেরকে কেন পুলিশে সোপর্দ করা হইল না? তাদের কেন আদালতে নেওয়া হইল না? এবং তারা কি এই ব্যক্তিদেরকে, অপরাধী ব্যক্তিদেরকে সুরক্ষা দিয়েছে? তো এটা তো তাহলে তো তারা তো
অপরাধের সহযোগী তাদেরকে তো ওই যে বিচারের আওতা আনতে হবে। আর শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি পালিয়ে গেলেন, তো তাকে কেন পালিয়ে যেতে সহায়তা করা হলো? তিনি তো মানবতা বিরোধী অপরাধ করেছেন, এই শত শত ছেলে মেয়েকে খুন করেছেন। তো তাকে কেন এই আমাদের সরকারি সব সুযোগ সুবিধা ব্যবহার করে, এই যে এয়ারফোর্সের, আমাদের সেনাবাহিনীর সব যানবাহন ব্যবহার করে, আমাদের উড়োজাহাজ ব্যবহার করে কেন বিদেশে নেওয়া হলো? তাকে কেন আমাদের এই যে ক্যান্টনমেন্টে সেখানে অন্তরীণ রাখা হলো না? এবং তারা তো একজন অপরাধীকে দেশ ছেড়ে পালাতে সহায়তা করলেন, এবং যেসব ব্যক্তিরা তা করেছে তাদেরও বিচারের আওতায় আনাটা আই থিঙ্ক আমাদের এটা দাবি হওয়া উচিত। আমরা দেশ পুনর্গঠনের কথা বলছি, কিন্তু আমাদের দীর্ঘদিনের যে রাজনীতির সংস্কৃতি তৈরি হয়েছে, রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন না আসে, সংকটের সমাধান কি আদৌ হবে? প্রশ্নটি আপনার কাছে থাকছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর বদিউল আলম মজুমদার যে আলোচনায় আমরা ছিলাম, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। বিগত শাসনামলে বাক স্বাধীনতার মৃত্যু হয়েছিল, এ কথা বললে কি বাড়িয়ে বলা হবে? আমরা জানি যে মত প্রকাশের জন্য আপনাকেও খেসারত দিতে হয়েছে। আমি যদি দুটো ঘটনা তুলে ধরি, যেমনটি জানি যে 2018 সালে আপনার বাড়িতে হামলা হয়, এবং দ্বাদশ নির্বাচনের পর আপনি যখন বারবার বলার চেষ্টা করেছেন যে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে, বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলেছে যে বদিউল আলম মজুমদার আসলে বিএনপির সুরে কথা বলছে এবং বিএনপির বি টিমে পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যে 2014 সালে যেদিন 2018 সালে আমার বাড়িতে যেদিন আক্রমণ হয়, সেদিন কিন্তু সেই সন্ধ্যায় কিন্তু যে নিরাপদ সড়ক আন্দোলন যে ছাত্রছাত্রীরা করেছিল, তাদেরকে কিন্তু হেলমেট বাহিনী আর পুলিশ একত্রিত হয়ে রাজপথ থেকে বিতাড়িত করে। সেই সন্ধ্যায় কিন্তু আমার বাড়িতে আক্রমণ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, উনি বিদায়ী রাষ্ট্রদূত ছিলেন, তো ওনার জন্য আমরা ব্যক্তিগত বন্ধু ছিলেন, তো ওনার জন্য আমরা একটা নৈশভোজ আয়োজন করেছিলাম। এবং তিনি যখন ওই যে আমাদের বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠেছেন, তখনই তার গাড়িতে হামলা হয়। এবং তিনি যখন গাড়ি নিয়ে চলে গেলেন, তখন আমার বাড়িতে হামলা হয়। শুধু তাই নয়, এই যে আপনি যেটা বললেন যে আমি গত 20-25 বছর থেকেই যে মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি এই সকল অধিকারের কথা বলে আসছি, এবং তার জন্য অনেক নিগ্রহের শিকার হয়েছে। আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, এবং ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার এককালে ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা বিপদগামী হয়েছেন। তো আমাদের এই যে এনজিওর মাধ্যমে তারপরে আমাদের অর্থকড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারপর পুলিশের মাধ্যমে বারবার করে আমাদেরকে এই তদন্ত, একটার পর একটা তদন্ত, যে বহু রকম নিগ্রহের শিকার হয়েছি। তারপর ট্যাক্স অথরিটিকে দিয়ে নিগ্রহের শিকার হয়েছেন আপনি বলছিলেন, তার সাক্ষী কি বহন করছে আয়নাঘর? ওটা হলো চরম, ওটা তো হলো জঘন্যতম মানবতা বিরোধী অপরাধের জঘন্যতম রূপ। এবং এই কোনো একটা সভ্য দেশে কল্পনার অতীত যে আমি যখন আয়নাঘরের শব্দ প্রথম শুনেছিলাম, তখন মনে করেছিলাম যে এটা বোধহয় ওই যে ছেলে মেয়েদের জন্য একটা ওই যে এইরকম একটা ওই যে আয়োজন করেছে, একটা ঘরকে সাজিয়েছে, তারা ওখানে গিয়ে খেলা করবে, আনন্দ করবে, মজা করবে। কিন্তু আয়নাঘর মানে যে মানুষের চরম মানবাধিকার লঙ্ঘন, তাদেরকে মানুষ হিসাবে নয়, তাদেরকে এই যে জন্তু জানোয়ারের মতো তাদের সাথে আচরণ। এবং আমি আগেই বলেছি, কোনো সভ্য দেশে, সভ্য সমাজে এই ধরনের ব্যবস্থা কল্পনার অতীত। এবং একই সাথে যুক্ত হয়েছে যে গুম করা, খুন করা, যে কত বাবা, কত ভাই, কত সন্তান এভাবে গুমের শিকার হয়েছে। এবং তাদের অপরাধ কি ছিল? তারা হয়তো সরকারের সমালোচনা করেছে, কিংবা বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা হয়তো সক্রিয়ভাবে প্রতিবাদ করেছে,
এই অপরাধ মানে এটা কল্পনাকে হার মানায়। তাই আমি আশা করব যে যারা এগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। একই সাথে যে ভবিষ্যতে যেন এর এমন ঘটনা না ঘটে। 24-এর এই গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কি সতর্ক বার্তা নেবে? আই হোপ সো, আমি আশা করি তারা করবে, এবং এটা যদি না করে তাহলে আমাদের জন্য হবে চরম দুর্ভাগ্যজনক একটা অবস্থা। তো আমি আশা করি তারা এটা থেকে শিক্ষা নেবে। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের এই আন্দোলনের সময় যে আত্মত্যাগ করেছে, যাদের প্রাণহানি করেছে, আমরা যেন একটা মনুমেন্ট তাদের জন্য তৈরি করি, তাদের স্মরণে। কারণ তারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে। এখন স্বাধীনতা অর্জনের ব্যাপারে তারা সহায়তা করেছে চরম আত্মত্যাগের মাধ্যমে, কিন্তু এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে, এটাকে অর্থবহ করতে হবে, এটাকে পাহারা দিতে হবে। সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে, এবং এই কাজটা করার অংশ হিসাবে আমাদেরকে এই বর্তমান সরকার, যারা প্রফেসর ইউনূসের নেতৃত্বে যারা আমাদের সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সহায়তা করতে হবে যাতে তারা সফল হয়। আমি আগে বলেছি, তারা যদি সফল হয় তারা যদি সফল না হয় আমরা সবাই ব্যর্থ। যে আন্দোলনকারীদের হাত ধরে আসলে এই স্বাধীনতা এলো, এবার তারা আসলে জুলাই গণহত্যার বিচার দাবি করছে। কোন প্রক্রিয়ায় বিচার হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি আইনের ছাত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই গণহত্যার, মানবতার বিরোধী হত্যার বিচার হতো, তাহলে এটা নিয়ে আর প্রশ্ন তোলা যেত না। কারণ এটা নিরপেক্ষ হওয়া দরকার। যাদেরকে বিচারের আওতায় আনা হবে তারা যেন ন্যায় বিচার পায়, এটা নিশ্চিত করতে হবে। এই যে এখন এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এবং অনেক ব্যক্তিরা, অনেক আন্তর্জাতিক সংস্থাও এই যে আন্তর্জাতিক আদালতে বিচার করার ব্যাপারে তারা কিছু ভূমিকা নিচ্ছে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, যদি এই দেশে বিচার হয় যে তাহলে আর কিন্তু আন্তর্জাতিক আদালতে বিচার হবে না। তো আমাদের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন প্রক্রিয়ায় অগ্রসর হতে চায়। তবে তাদের ন্যায় বিচার হওয়া দরকার, এবং কঠোরতম শাস্তি তাদের হওয়া উচিত, যাতে নেভার এভার এগেইন আর এর যেন পুনরাবৃত্তি না ঘটে। আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের হয়েছে। শুধুমাত্র নিষিদ্ধের মধ্য দিয়ে আসলে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে যাবে বলে কি মনে করেন? না, থামবে না। তাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে, এবং অনুশোচনা প্রদর্শন করতে হবে। তো এখন পর্যন্ত আমরা অনুশোচনা দেখি নাই। একজন ব্যক্তির কাছ থেকেও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা হয়নি, যে তারা যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, যে মানুষের প্রাণহানি ঘটিয়েছে, চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছে, একজনকে এই পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে দেখি নেই। তো আমি আশা করি আদালত সঠিক সিদ্ধান্ত নেবে, এবং বিচারিক প্রক্রিয়ায় তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের রয়েছে, তার গুণগত পরিবর্তন কতটা জরুরি? খুব ছোট্ট পরিসরে শুনতে চাই। আমরা যতই আইন করি, যতই বিধিবিধানে পরিবর্তন আনি, যত আয়োজনই করি, যদি মানুষের মন মানসিকতার পরিবর্তন না হয়, তাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি না হয়, এবং তাদের আচরণে পরিবর্তন না হয়, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, তাহলে কোনোটাই টেকসই হবে না, দুর্ভাগ্যবশত। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।